আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব নতুন একটি চাইনিজ ড্রামাটির নাম হলো ডিস্টেন্ট। এই ড্রামাতে দেখবো আমরা কিভাবে একটি মেয়ে তার বিগড়ে যাওয়া প্লেবয় হাজবেন্ডকে ঠিক করে এবং তাদের ফ্যামিলি বিজনেস সামলায়। শুরুতে আমাদেরকে বলা হয় জিনানের সবচেয়ে ধনী ফ্যামিলি গু ফ্যামিলি এবং গু ফ্যামিলিকে দেখানো হয়। গু ফ্যামিলির মাস্টার ম্যাডামকে বলে আমাদের জাহাজগুলো এখনো আসেনি, সেগুলো সেফ জায়গায় আছে। এটা শুনে ম্যাডাম গু অনেকটা খুশি হয়ে যায়। এরপর আমাদের গু ফ্যামিলির একমাত্র ছেলেকে দেখানো হয়, গু জিউশি। সে তার ফ্রেন্ডদের নিয়ে স্টোরি পড়ছিল, অনেক এনজয় করছিল। গু জিউশু হলো আমাদের মেইন লিড। সে খুব অলস ও প্লে বয়। শহরে সকলে তাকে অলস ও প্লে বয়ের কারণে চিনে। তার ফ্রেন্ড বলে আমরা আবারও ক্লাস ফাঁকি দিয়েছি, মাস্টার গিয়ে ফ্যামিলিতে রিপোর্ট করবে। গু জিউশু বলে ক্লাস আমি মিস করতে চাইনি, কিন্তু মাস্টার সব সময় এশিয়ানের কথা বলে, যার নাম শুনলে আমার অনেক রাগ উঠে যায়। তার ফ্রেন্ডরা বলে সে দেখতে ভালো, হ্যান্ডসাম, পড়াশোনায় অনেক ভালো। ইংজোর সকল লেডি তাকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। সে সব দিকে অনেক বেশি ভালো। গো যিশু রেগে বলে তুমি কি এখানে তার স্টোরি বলতেছো আমাকে? এরপর আমাদেরকে আমাদের ফিমেল লিড লি ইউরোকে দেখানো হয়। সে বসে পেন্টিং করছিল। লি ইউরো এশিয়ানকে পছন্দ করত। মেড বলে এখনো অনেক বেশি স্নোফল হচ্ছে, মিস্টার ইয়ে ফিরে আসতে পারবে না। লি ইউরো বলে আমি তার জন্য 6 বছর ওয়েট করেছি, আর কিছুদিন ওয়েট করলে সমস্যা নেই। বড় ম্যাডামের শরীর আবারও অসুস্থ হয়ে পড়েছে। তখন সে তাড়াতাড়ি তার মায়ের কাছে এসে তার কেয়ার করতে থাকে। লি ইউরো এশিয়ানের জন্য একটি সাদা শিয়ালের পশমের কোট বানাতে দিয়েছিল, কিন্তু লি ইউরোর বাবার কনকুবাইন মিসেস ইয়ে সেটা গু ফ্যামিলির ইয়াং মাস্টারের কাছে সেল করে দিয়েছিল। মেড বলে এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই। তখন সে মেডকে বলে তুমি গিয়ে গু ফ্যামিলির ইয়াং মাস্টার কোথায় আছে সেটা খোঁজ করো, তার কাছ থেকে যে করে হোক কোটা ফেরত নিতে হবে। মেড লি ইউরোকে এসে বলে গু ফ্যামিলির ইয়াং মাস্টার আজকে লিনজিয়ান হাউসে আসবে, সেখানে যাওয়া আপনার জন্য ঠিক হবে না। লিনজিয়া হাউস অনেক বেশি রিস্কি, সেখানে অনেক খারাপ মানুষ থাকে। মাই লেডি, সেখানে গেলে আপনার রেপুটেশনের সমস্যা হবে। লি ইউরো তখন বলে এটা করা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। এরপর দুজনে লিনজিয়া হাউসে চলে আসে। তাদেরকে গার্ড বাধা দেয়। মেড বলে আমাদের কিছু প্রয়োজন আছে, কিন্তু গার্ড বলে এটি একটি এনজয় করার জায়গা, কিন্তু এখানে সবাই যেতে পারে না, তাই প্লিজ ফোন থেকে সরে যান। এদিকে গু যিশু তার ফ্রেন্ডদের সাথে ক্লাবিং ও ড্রিঙ্ক করছিল। সে এনজয় করে বের হয়ে চলে আসে। তখন মেড লি ইউরোকে বলে এটা গু যিশু। মেড তার কাছে গিয়ে বলে আমার মাস্টার আপনার সাথে কথা বলতে চায়। গু যিশু বলে তোমার মাস্টার আর তুমি কে? তার ফ্রেন্ড বলে আমি তাকে ইয়ে মেনশনে অনেকবার দেখেছি। মেড বলে ইয়া মাস্টার আপনি একটা সাদা শিয়ালের পশমের কোট নিয়েছেন, এটা আসলে আমার মাস্টারের ছিল, তিনি এটা বিক্রি করতে চাননি, ভুল করে বিক্রি হয়ে গেছে, তাই প্লিজ আপনি আমাকে ওটা ফেরত দিন, এটার জন্য আমার মাস্টার অপেক্ষা করছে। গু যিশু তখন বলে সে কোথায়? মেড তখন তাকে দেখিয়ে দেয়। গু যিশু বলে সে ভিতরে যায়নি কেন? তখন মেড বলে আমার মাস্টারের জন্য ওই জায়গাটা ভালো না, তাই তিনি সেখানে যাননি। তখন গু যিশু রেগে বলে পুরো ইয়ঞ্জু শহরে একজনে ভালো মানুষ আছে, শুধু এশিয়ান আমি খারাপ, তাই না? এশিয়ান শুধু পড়াশোনায় ভালো, আর কিছুতে না, এটা বলে চলে যেতে চাই। তখন লি ইউরো তার সামনে এসে দাঁড়ায়। গু যিশু লি ইউরোকে বলে তোমার সমস্যাটা কি মিস্টার? তোমার মুখটা দেখে রেখেছো কেন? সেটা কি আমাকে দেখাবে না? তখন সে তার মুখের কাপড়টা সরায়। সে যখন বুঝতে পারে লি ইউরো একজন মেয়ে, তখন সে বলে দুঃখিত, আমি এটা করতে চাইনি। লি ইউরো তখন বলে সমস্যা নেই, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তাছাড়া আপনার কাছে সাদা শিয়ালের পশমের যে কোটটা আছে সেটা ফেরত নিতে এসেছি, সেটা আপনার কাছে ইম্পর্টেন্ট না হলেও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তাই প্লিজ আমাকে একটু হেল্প করুন এটা ফেরত দিয়ে। গু যিশু বলে এটা তো ছেলেদের স্টাইলে, এটা তোমার কেন লাগবে? গু যিশু গেস করে বলে এটা কি এশিয়ানের জন্য? এর জন্য তো তোমার মেয়েকে সবসময় ইয়ে মেনশনে দেখতে পাওয়া যায়। তুমি কি এশিয়ানকে পছন্দ করো? তখন সবাই ইউরোর দিকে তাকিয়ে থাকে। লি ইউরো গু যিশুকে বলে তুমি এগুলো কেন করছো? সবার সামনে আমাকে কেন ইনসাল্ট করছো? গু যিশু বলে আমি এটা করতে চাইনি। আচ্ছা পুরো শহরে কি
একটাই মানুষ আছে ইশিয়ান, যাকে সকল মেয়েরা পছন্দ করে এবং বিয়ে করতে চায়, সবসময় এটা কেন তাকে হতে হবে, বুঝি না আমি। লিউরো বলে এত কথা না বলে আপনি আমাকে পোশাকটা ফেরত দিন। গো যিশু বলে সেটা আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। লিউরো বলে তুমি এটা কেন করেছো, সে এখন কোথায়? গো যিশু বলে আমি জানি না। সে লিউরোকে টাকা দেয়, বলে আরেকটা কিনে দিতে। লিউরো তখন রেগে বলে তুমি জানতে চেয়েছিলে তাই না কেন সবাই ইশিয়ানকে পছন্দ করে? শুনো তাহলে আমি তোমাকে বলছি কেন সবাই তাকে পছন্দ করে। সে একজন অনেস্ট পারসন, সে স্টাডিতে অনেক ভালো, তোমার মতো কেউ তার সাথে কম্পিটিশন করতে পারে না। আমি এখন অবশেষে বুঝতে পেরেছি শহরে তোমার রেপুটেশন এত খারাপ কেন, আর তোমার নামে এত রিউমার্স কেন। তুমি ধনী ফ্যামিলির ছেলে হলেও তুমি খুব অসংযত, প্লে বয়, আর অন্যকে সবসময় বুলি করো। এর জন্য কেউ তোমাকে বিয়ে করতে চায় না। এগুলো বলে সে চলে যায়। গো যিশু কিছু বলবে তখন তার ফ্রেন্ডরা বলে সবাই দেখছে, এখন এটা বন্ধ করো, সবাইকে চলে যেতে বলে। গো যিশু অনেক বেশি রেগে গেছিল। তার ফ্রেন্ড বলে ওকে নিয়ে চিন্তা করো না, ও লিও ফ্যামিলির বৈধ কন্যা হওয়া সত্ত্বেও তার মা ও সে অনেক কষ্টে লাইফ লিড করছে। লিও ফ্যামিলির কনকুবাইনের মেয়েরা তাদের থেকে অনেক ভালোভাবে জীবনযাপন করছে। লিও ফ্যামিলিতে তাদেরকে অনেক অপমান ও ইনসাল্ট করা হয়, তাই তুমি তাকে নিয়ে বেশি চিন্তা করো না। গো যিশু তখন বলে অবাক হওয়ার কিছু নেই, সে এই ঠান্ডার ভিতরে যে পাতলা পোশাক পরেছে তা দেখে বোঝা যায় সে অনেক কষ্টে লাইফ লিড করছে। আমি ভাবছিলাম সাদা শিয়ালের পোশাকটা সে তার জন্য বানিয়েছে, কিন্তু না, সেটা অন্য কারোর জন্য বানিয়েছে। তার ফ্রেন্ড বলে এই তুমি তো সে কোটা ছোট একটা ভিক্ষুককে দিয়ে দিয়েছিলে তাই না? তখন সে তার ফ্রেন্ড ওয়েনচেংকে বলে অন্য একটি শিয়ালের পশমের কোট খুঁজে বের করতে এবং এনে তাকে ফেরত দিতে। ওয়েনচেং বলে এটা তুমি কেন বলছো, তাকে কেন হেল্প করছো? গো যিশু বলে তুমি যেমনটা বলেছো এই পোশাকটা তার জন্য দ্বিতীয়বার আনাটা অনেক বেশি কষ্টের, তাই তাকে এটা দিয়ে দাও। এরপর লিও মেনশন দেখানো হয়। লিউরো তার মাকে মেডিসিন দিচ্ছিল, তখন তার মা বলে ইয়ে মেনশনে কিছুদিন পরে ওল্ড ম্যাডামের বার্থডে পার্টি অনুষ্ঠান হবে, সেখানে তুমি না গেলে কেমন হয়? তাছাড়া আমি জানি তুমি ইয়েশিয়ানকে অনেক বেশি পছন্দ করো, এত বছর ধরে নিজেকে তার যোগ্য করার জন্য সবকিছু করছো। সেখানে নোবেল ফ্যামিলির অনেক মেয়েরা থাকবে যারা কিনা ইয়েশিয়ানকে বিয়ে করতে চায়, তুমি তাদের সাথে কম্পিটিশন করতে পারবে? তুমি যদি সেখানে হেরে যাও তাহলে তুমি অনেক কষ্ট পাবে। তাছাড়া ম্যাডাম যে কোনো একজনকে তার গ্র্যান্ড ডটার হিসাবে বেছে নিবে, তাই আমার মনে হয় তুমি এগুলা দেখলে অনেক কষ্ট পাবে, আর সেখানে না যাওয়াই ভালো। তখন লিউরো বলে মা এটাই শেষবার, আমি চেষ্টা করে দেখতে চাই। এরপর বার্থডে পার্টির দিন দেখানো হয়। লিউরো রেডি হয়ে হল রুমে আসে, তখন তার বাবার কনকুবাইন তাকে বলে বাড়িতে থাকতে, তার ছোট ভাইকে দেখাশোনা করার জন্য। লিউরো তখন তার বাবাকে বলে আমি যেহেতু লিও মেনশনের বড় মেয়ে, তাই সেখানে অবশ্যই আমার যাওয়া উচিত। তাছাড়া আমাকে সেখানে ইনভাইট করা হয়েছে এবং ইয়ে মেনশনের সাথে আগে থেকে পরিচিত, তাই সেখানে আমার যাওয়া উচিত। এদিকে ইয়ে মেনশনে দেখানো হয় ইয়ে মেনশনের নোবেল ফ্যামিলি লেডিরা এসেছিল, তারা সবাই ওল্ড ম্যাডাম ইয়েকে গ্রেটিং করছিল। এরপর গিফটের লিস্ট দেখে সবাইকে ডাকা হয়, তারা সকলে তাদের গিফট ওল্ড ম্যাডাম ইয়েকে দেয়। লিউরো একটা পেন্টিং তৈরি করেছিল ওল্ড ম্যাডাম ইয়ের জন্য, সেটা দেখে সকলে তাকে ইনসাল্ট করতে থাকে, কিন্তু ওল্ড ম্যাডাম ইয়ে বলে পেন্টিংটা আমাকে দেখ। তিনি সবাইকে বলেন চারপাশটা ঘুরে দেখতে এবং লিউরোকে ডেকে বলে তুমি এটা এঁকেছো? লিউরো বলে ওল্ড ম্যাডাম ইয়ে বলে এই পেন্টিংটা তুমি কাকে কল্পনা করে এঁকেছো? এই পেন্টিং এর মেয়েটা কাকে বোঝায়? লিউরো তখন বলে গ্র্যান্ডমাদার, আপনি একটা জেনারেল ফ্যামিলি থেকে এসেছেন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবার সাথে বর্ডার পর্যন্ত গিয়েছিলেন এবং সেখানে নিজেকে একজন ভালো তলোয়ার যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিলেন, আপনি অনেক ভালো তলোয়ার চালাতে পারেন, তাই আমি আপনাকে কল্পনা করে এই পেন্টিংটা এঁকেছি। গ্র্যান্ডমাদার বলে সকলে উপহার দিয়েছে এগুলো ইয়ে ফ্যামিলির জন্য, কিন্তু তুমি যে উপহারটা দিয়েছো সেটা আমাকে মিন করে, আমি অনেক খুশি হয়েছি। এদিকে গো যিশু ও তার ফ্রেন্ডরা সার্ভেন্টের পোশাক পরে ইয়ে মেনশনে ঢুকে। গো যিশু বলে আমরা এখানে কেন? তার ফ্রেন্ডরা বলে তুমি কি জানো না আজকে এখানে শহরের অনেক নোবেল ফ্যামিলি লেডিদেরকে ইনভাইট করা হয়েছে, তাছাড়া এখানে তোমার হবু বউ আছে। গো যিশু বলে হবু বউ সেটাকে? তার ফ্রেন্ডরা বলে তুমি কি সত্যি জানো না ইয়ে মেনশনের ইউনের সাথে তোমার বিয়ের কথা হচ্ছে? তখনই কেউ আসার শব্দ শুনে তারা লুকিয়ে পড়ে। লিউরো ও ইউন গার্ডেনে হাঁটছিল। ইউন বলে আমার
ফ্যামিলি আমার সাথে গো যিশুর এঙ্গেজমেন্ট ঠিক করেছে, কিন্তু এই শহরে ওর রেপুটেশন অনেক খারাপ। আমি তাকে বিয়ে করতে চাই না, প্লিজ আমাকে হেল্প করো। লি ইউরো বলে, তুমি তো এখনো ঠিক আছো, আমি হলে এতক্ষণে আত্মহত্যা করার চেষ্টা করতাম। এরকম প্লে বয়কে কে বিয়ে করবে? লি ইউরো ইয়নকে বলে, তুমি এটা করতে পারো, যাতে করে সে বাধ্য হয় বিয়েটা ভেঙে দিতে। আমি শুনেছি গো যিশু মার্শাল আর্ট ও পড়াশোনায় ভালো না। তুমি এমন বান করবে যে যারা মার্শাল আর্ট ও পড়াশোনা ভালো তাদেরকে তুমি অনেক বেশি পছন্দ করো, আর তুমি তাকে যখনই দেখবে তার সাথে তখনই এশিয়ানের বিষয়ে কথা বলবে। সে এশিয়ানকে মোটেও পছন্দ করে না আর সবসময় তাকে উপদেশ দিবে, তার সাথে রুড আচরণ করবে। এগুলা আবার গো যিশু ও তার ফ্রেন্ডরা শুনছিল। লি ইউরো বলে, তুমি তার সাথে পার্সোনালি দেখা করো এবং কথা বলো, আর যখনই তুমি দেখা করবে তখনই তাকে এশিয়ানের বিষয়ে কথা বলবে এবং অনেক উপদেশ দিতে থাকবে, যাতে সে বিরক্ত হয়ে বিয়েটা ক্যান্সেল করে দেয়। ইয়ন বলে, এসব করার পরেও যদি সে আমাকে বিয়ে করতে চায় তখন আমি কি করব? গো যিশু তখন আর সহ্য করতে না পেরে সামনে চলে আসে। সে বলে, এসব শোনার পরে আমি তোমাকে স্বপ্নে বিয়ে করব, এটা তুমি চিন্তা করো। ইউরো তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে গার্ডদেরকে ডাকে আর বলে, এই সার্ভেন্ট গুলো আমাদের সাথে খারাপ আচরণ করছিল। গো যিশু তাড়াতাড়ি পালিয়ে যায়, কিন্তু তার ফ্রেন্ডরা সেখানে আটকা পড়ে। গার্ডরা তাদেরকে ইচ্ছা মতো দেয়। ইয়ন বলে, এটা কি গো যিশু? ইউরো বলে, না, তুমি কাউকে দেখোনি, ওরা কিছু খারাপ লোক ছিল। এদিকে গো যিশু ফ্রেন্ডরা গো যিশুর কাছে আসে আর বলে, মেয়েটা অনেক ধূর্ত। গো যিশু বলে, সে এটা ইচ্ছা করে করেছে, তার নামটা যেন কি? তখন তার ফ্রেন্ডরা বলে, লি ইউরো। গো যিশু বলে, সে অনেক বেশি ডেঞ্জারাস, সে এমন ভান করে যে সে কিছুই জানে না, সে অনেক খারাপ লাগে। যাই হোক, তারও এশিয়ানের জুটিটা অনেক ভালো মিলবে। এরপর ইউরোকে লেডি ইউ এসে থাপ্পড় মারে। ইউরো কিছু বুঝতে পারে না। লেডি ইউ বলে, তোমার সাহস কিভাবে হয় গো যিশুকে ইনসাল্ট করা? তোমার কি মনে নাই তুমি কোন লেভেলে, সে কোন লেভেলে? তুমি কি ভয় পাও না? বাড়িতে গিয়ে আমি তোমাকে এটা শিক্ষা দিব। সে আবারও ইউরোকে মারতে যায়, তখন ওর ম্যাডাম ই তাকে বাধা দেয়। সে বলে, ইউরো এখানে আমার গেস্ট, তুমি কিভাবে আমার গেস্টকে মারতে পারো? আমার মনে হয় এই ফ্যামিলিকে গুরুত্ব সহকারে নিচ্ছ না, তাদেরকে ইনসাল্ট করছো। এখনই তুমি এখান থেকে বের হয়ে যাও। তিনি ইউরোকে ডাকে। সে বলে, তোমার অনেক ব্যথা লেগেছে তাই না? ইউন বলে, সে কতটা কঠোর, সে কিভাবে লিও ফ্যামিলি বৈধ মেয়েকে মারতে পারে। আর ইউরোকে বলে, তুমি এসব বিষয় তোমার বাবাকে বলো না। ইউরো তখন কষ্টে পড়া কণ্ঠে বলে, যেদিন থেকে তিনি লেডি ইউকে বিয়ে করেছেন সেদিন থেকে তিনি আমাদের জন্য মারা গেছেন। সমস্ত ইয়ংজর মানুষ জানে আমরা কতটা নির্যাতিত। ওর ম্যাডাম ইয়ে বলে, মেয়ে তুমি সেখানে অনেক কষ্ট সহ্য করেছো তাই না? ইউরো বলে, চিন্তা করবে না, এটা ঠিক হয়ে যাবে। ওর ম্যাডামের ন্যানি বলে, আপনি কি সত্যি ইয়াং মাস্টার বুকে তাড়িয়ে দিয়েছেন? তখন ইউন বলে, বিষয়টা এরকম নয়। ইউরো বলে, আজকে এখানে আপনার জন্মদিনের অনুষ্ঠান ছিল, বাড়িতে অনেক গেস্ট ছিল, সকলের সামনে এই ফ্যামিলির রেপুটেশন অনেক খারাপ হয়ে যেত, তাই আমি তাদেরকে চিনেও না চিনার ভান করেছিলাম, যাতে করে বিষয়টা জানাজানি না হয় এবং তাদেরকে তাদের পরিচয়টাও দেওয়ার সুযোগ দিইনি। সে ওর ম্যাডামকে বলে, কেউ যদি জিজ্ঞাসা করে আপনি শুধু বলবেন এটা একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ওর লেডি ইউরোর এরকম চিন্তা ভাবনা দেখে বলে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তিনি তখন একটা ব্রেসলেট ইউরোকে পরিয়ে দেয়। ইউরো তখন সেটা নিতে চায় না। গ্র্যান্ড মাদার বলে, এটা আমি তোমাকে আমার গ্র্যান্ড ডটার হিসেবে চুজ করেছি, এর জন্য দিয়েছি। এটা শুনে ইউরোর চোখে পানি চলে আসে। ওর ম্যাডাম ই বলে, কালকে তোমার বাড়িতে আমি বিয়ের গিফট পাঠাবো এবং সেখানে ঘটকরা যাবে বিয়ের প্রস্তাব দিয়ে, এখন ফিরে যাও। ইউরো অনেক খুশি হয়ে যায়। মেয়ে তখন বলে, মাই লেডি, আপনার মুখের দাগটা লাল হয়ে উঠেছে, সেটা অনেকটাই দেখা যাচ্ছে। ইউরো তখন বলে, এটা মাকে বুঝতে দেওয়া যাবে না। তখন সে মেয়েকে বলে, চলো আমরা তাহলে কিছু মেকআপ পাউডার নিয়ে আসি। এরপর তারা দোকানে আসে। এদিকে এরা তিনজনে অনেক রেগে ছিল ইউরোর উপরে, তারা কিভাবে তার থেকে রিভেঞ্জ দিবে এটা নিয়ে ভাবছিল। তবু যিশু মাথায় একটা প্ল্যান আসে, যেটা আমরা সামনে জানতে। ইউরো দোকানে এসে একটা মেকআপ পাউডার পছন্দ করে, তখনই যিশু আসে। সে সব ওনারকে বলে, এখানে যত ধরনের মেকআপ পাউডার ও প্রসাধনী আছে সবগুলো আমি কিনে নিচ্ছি, তাছাড়া আমি এখানে আজকে এসেছি একজনের সাথে আমার পার্সোনাল হিসাব করতে। ইউরো তখন বলে, ইয়াং মাস্টার গুড, দুঃখিত যদি কোনো কারণে বা কোনো বিষয়ে আমার ফ্যামিলি আপনাকে বিরক্ত করে থাকে। যিশু খেয়াল করে দেখে তার বাবার গার্ড বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে বলে, আমি তো তোমাকে পছন্দ করি। এটা শুনে তার ফ্রেন্ডরা হাসতে থাকে। ইউরো বলে, ইয়াং মাস্টার গো, দয়া করে মজা করা বন্ধ করুন। যিশু বলে, আমি মজা করছি না, সত্যি আমি
তোমাকে পছন্দ করি। যেদিন আমাদের ফার্স্ট দেখা হয়েছিল সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। গার্ড এটা শুনে দ্রুত চলে যায়। ইউরো তখন গোজিশুকে বলে, প্লিজ এগুলো বলা বন্ধ করুন। এটা একটা মেয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর একটা মেয়ের রেপুটেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। গোজিশু তার ফ্রেন্ড বলে, তুমি তো বলেছো গোজিশু যদি তোমাকে পছন্দ করে তাহলে তুমি নদীতে চাপ দিয়ে আত্মহত্যা করবে। এখন যাও তাড়াতাড়ি। ইউরো গোজিশুকে বলে, তুমি কি সত্যি চাও আমি গিয়ে নদীতে ঝাঁপ দিই? গোজিশু তখন একটু খারাপ লাগে। সে বলে, ঠিক আছে, তাহলে সবার সামনে আমার কাছে ক্ষমা চাও আর বলো ইশিয়ান একজন খারাপ মানুষ, সে কখনো আমার থেকে ভালো হতে পারে না, সে একটা খারাপ লোক। ইউরো বাধ্য হয়ে এগুলো বলে। সে চলে যেতে চায়। তখন তার পছন্দ করা পাউডার বক্সটি তাকে গোজিশু দিয়ে বলে, এটা তুমি নাও। কিন্তু ইউরো সেটা নিতে চায় না। গোজিশু তখন বলে, তুমি যদি এটা না নাও তাহলে আমি মনে করবো তুমি আমাকে ভালোবাসো। তখন ইউরো সেটা নিয়ে নেয়। গোজিশু যাওয়ার আগে বলে, আমার হয়ে তুমি ইয়েশিয়ানের কাছ থেকে একটা রিভেঞ্জ নিয়ে নিও। এরপর গো মেনশনকে দেখানো হয়। মাস্টার ও ম্যাডাম গোজিশুর বিয়ে নিয়ে কথা বলছিল। গোজিশুর বাবা বলে সে নিজের বিয়ে সিদ্ধান্ত নিজেই নিতে চায়। সে যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে, অন্যথায় সে সব জিনিসপত্র গুছিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বের হয়ে যাবে। ম্যাডাম গো তখন ছেলেকে সাপোর্ট করছিল। সে বলে, যাই হোক আমরা তাকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু এটা একটু বেশি হয়ে গিয়েছিল। তখন মাস্টার গো বলে, তাহলে তুমি কি বলছো? গোজিশুর সাথে ইস্ট ক্যাপিটালের রাজকন্যার সাথে বিয়ে ঠিক করি? আমরা রাজ পরিবারের সাথে পরিচিত নয়, কোনো ভুল হলে আমাদের পুরো ফ্যামিলিকে শেষ করে দিবে। এই বিষয়টা নিয়ে তারা অনেক বেশি চিন্তিত ছিল। রাজা খুব দ্রুতই বিয়ে ডিগ্রি নিয়ে আসছিল। তখন সেখানে তাড়াতাড়ি গার্ড এসে বলে, মাস্টার একটা খবর আছে। তখন তারা জিজ্ঞেস করে, সেটা কি? গার্ড বলে, ইয়াং মাস্টার গুয়ের একটা মেয়েকে পছন্দ হয়েছে, সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তখন তারা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ গোজিশু কোনো মেয়ের সাথে কথা বলতো না এবং কোনো মেয়ের বিষয়ে তাদেরকে বলতো না। সে বিয়ে করার বিষয়ে অমত ছিল। তারা দুজনে অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, মেয়েটাকে? কিন্তু গার্ড বলে, আমি জানি না। তখন তারা দুজনে বলে, তাড়াতাড়ি গিয়ে তার খোঁজ নিয়ে এসো, সে কে এবং তার ফ্যামিলি কোথায়। গার্ড এসে ইউরোর বিষয়ে সবকিছু বলে। তখন তারা দুজনে বলে, তাদের ফ্যামিলি একটু নিচু ফ্যামিলি, কিন্তু এতে সমস্যা নেই। আমার ছেলে যেহেতু তাকে পছন্দ করেছে তাই আমি এই বিয়েতে রাজি। মাস্টার গু বলে, আমি অনেক চিন্তায় ছিলাম গোজিশুকে নিয়ে। সে যে হিসাবে বাইরে ঘুরে বেড়ায় এবং গ্রোথ হলে যায়, আমি ভেবেছিলাম কোন দিন গ্রোথ হলে লেডিকে বিয়ে করে নিয়ে আসে। পরের দিন সকালে ম্যাডাম গু নিউ ফ্যামিলিতে ইউরোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। লেডি ইউ অবাক হয়ে যায়। ম্যাডাম গু বিয়ের গিফট গুলোর লিস্ট দেখায়, সেগুলো অনেক বেশি ছিল। লেডি ইউ বিশ্বাস করতে পারছিল না, তাই সে নিজের লিস্ট গুলো চেক করে। ম্যাডাম গু বলে, আমি শুনেছি তার সাথে ইয়েশিয়ানের বিয়ে ঠিক হয়ে গেছে। লেডি ইউ তখন বলে, এগুলো সব রিউমার্স, ইউরো বিয়ে আপনার ছেলের সাথেই হবে। সে তখন বলে, আমি লিও ফ্যামিলির কনকুবেন্ট, কিন্তু ইউরোকে আমি আমার মেয়ের মতোই দেখি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলের সাথে ইউরোর বিয়ে হবে। ম্যাডাম গু তখন বলে, আমি ম্যাডাম লিও এর মতামত জানতে চাই, তুমি অবশ্যই সেটা আমাকে রিপোর্ট করবে। ইউরো ঘুম থেকে উঠলে তার মেয়েট এসে বলে, গু ফ্যামিলি তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। সে মেয়েটকে বলে, তুমি তাড়াতাড়ি ইয়ে মেনশনে গিয়ে ইউনকে খবর দাও। সে যদি ওর ম্যাডাম ইয়েকে বোঝাতে পারে তাহলে তারা হয়তো আমাকে এই বিষয়টাতে হেল্প করবে। বিয়েটা কোনো রকমে আটকানো যাবে। ইউন তাড়াতাড়ি তার দাদিকে এসে ইউরের বিষয়ে বলে। সে বলে, গু ফ্যামিলি জোর করে তার সাথে বিয়ে ঠিক করেছে, তুমি কি তাকে সাহায্য করবে না? তখন ন্যানি বলে উঠে, বিষয়টা আমাদের হাতে নেই। তারা প্রথমে তোমাকে পছন্দ করেছিল। সে যদি সেখানে বিয়ে না করে তাহলে তোমাকে এই বিয়েটা করতে হবে। তুমি কি জেনে শুনে আগুন ঝাঁপ দিতে চাও? ইউন বলে, আমি কিভাবে চুপ করে বসে ইউরোকে আগুনে ঝাঁপ দিতে দেখবো? সে ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে, সে সেখানে অনেক কষ্ট পাবে। মেয়ে তখন বলে, সে অনেক বুদ্ধিমতী, চিন্তাশীল, সে কোনো উপায় খুঁজে বের করবে নিজেকে মানিয়ে নেওয়া, কিন্তু তুমি এটা করতে পারবে না। তখন গ্র্যান্ড মাদার বলে, তুমি কি চাও একজন প্লে বয়কে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করে ফেলতে এবং অনেক কষ্টের সম্মুখীন হতে? ইউন তার গ্র্যান্ড মাদারকে বোঝায়, ইউরো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এসেছে, তাকে কেউ বাঁচাতে পারেনি, এখন এরকম কষ্ট পেতে হবে। ইউরোকে এই অবস্থায় ফেলার থেকে আমি গু ফ্যামিলিতে বিয়ে করা এটাই আমার জন্য ঠিক হবে। তখন তার গ্র্যান্ড মাদার রেগে বলে, বিষয়টা আমাদের হাতে নেই, এটা অফিসিয়ালদের হাতে চলে গেছে। বিয়েটা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করা হয়েছে, এখন অনেক দেরি হয়ে গেছে, পিছনে ফিরে তাকানোর সময় নেই, আমরা কিছু করতে পারবো না। ইউন ইউরোর কাছে এসে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। আমি শুনলাম বিয়েটা অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে, তাই তারা কিছু করতে পারবে না। আমি
বরং ভাইকে একটা চিঠি লেখে যাতে করে সে কিছু করতে পারে। ইউরো তখন তাকে নিষেধ করে আর বলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, তুমি এটা নিয়ে তাকে বলো না, সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়বে। লেডি ইউ আসে, ইউরো অনেক রেগে যায়। সে বলে তুমি কি আমাকে গু ফ্যামিলির কাছে বিক্রি করে দিয়েছো? ইউরো বলে তুমি তাদের কাছ থেকে অনেক বিয়ের গিফট নিয়েছো তাই না? লেডি ইউ বলে তুমি যদি বিয়ে না করো তাহলে আমাদের ফ্যামিলি অনেক সমস্যায় পড়বে, তোমার বাবাকে জেলে নিয়ে যাওয়া হবে আর তোমাদের রেপুটেশন অনেক খারাপ হবে। ইউরো মন খারাপ করে বসে থাকে। মেড বলে তুমি কি সত্যি তাকে বিয়ে করতে চাও? ইউরো বলে এটা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ। গু ফ্যামিলিতে বিয়ে করলে বাবার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর তাকেও জেলে যেতে হবে না, লিও ফ্যামিলি নিরাপদে থাকবে। তাছাড়া লেডি ইউ তাদের কাছে অনেক বেশি বিয়ের গিফট চেয়েছে। এসব বাদ এসব কিছু করলেও তারা আমার মাকে নির্যাতন করবে, তাই আমার মাকে সাহায্য করার জন্য হলেও আমাকে গু ফ্যামিলিতে বিয়ে করতে হবে। বিয়ের গিফট গুলো ও দোকানগুলো আমার নামে করতে হবে যাতে করে আমি মাকে হেল্প করতে পারি। তখন সে একটা সিডি লেখে, এটা তার মেয়েকে বলে গু যিশুকে দিতে, সে নিশ্চয় আমাকে হেল্প করতে রাজি হবে। এদিকে গু যিশু তার ফ্রেন্ডদের সাথে খাবার খাচ্ছিল, তখন স্যার চিঠি নিয়ে আসে আর বলে আপনার ওয়াইফ আপনাকে চিঠি পাঠিয়েছে। গু যিশু বলে কিসের ওয়াইফ, আমার কোথা থেকে ওয়াইফ আসলো? তার ফ্রেন্ডরা বলে রিমার্সটা ঠিক, তোমার লিও এর সাথে বিয়ে ঠিক হয়েছে। তখন সে চিঠিটা পড়ে আর সেটা দেখে অনেক রেগে যায়। তার বাবার নাম নিয়ে বলে পোর বিস্ট, তুমি কিভাবে তোমার কথা রাখলে না? এদিকে রাজা প্রায় চলে এসেছিল। গু যিশু রেগে তার বাবার কাছে আসে এবং তার বাবাকে ডাকে। তার বাবা অনেক ভয় পেয়ে যায়। গু যিশু বলে তুমি কেন তার সাথে আমার বিয়েটা ঠিক করলে? তার বাবা বলে তুমি কি চাও রাজা দূতের সাথে ইস্ট ক্যাপিটালে চলে যেতে, সেখানে গিয়ে রাজকুমারীকে বিয়ে করতে? তাছাড়া লিওরোকে তুমি পছন্দ করো, তার জন্য তো আমি তার বিয়েটা তোমার সাথে ঠিক করেছি। গু যিশু রেগে বলে আমি তাকে কখন পছন্দ করি, এটা অসম্ভব। তার বাবা বলে তুমি কি পুরো শহরের মানুষের সামনে বলনি তুমি তাকে পছন্দ করো? তুমি কি তাকে প্রপোজ করনি পুরো বাজারের সামনে? তুমি তো বলেছো তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। গু যিশু বলে আমি এটা মজা করছিলাম। তার বাবা বলে তুমি কিভাবে বিয়ে নিয়ে মজা করতে পারো? গু যিশু বলে যাই হোক এখন তুমি এনগেজমেন্টটা ক্যান্সেল করে দাও। তার বাবা রেগে তাকে বলে জানো যেটা এখন এটা ঠিক হয়ে গেছে, কালকে লিউ ম্যানশনে ব্রাইড আনতে যাবে, এখন কিনা বিয়ে ক্যান্সেল করবে? গু যিশু বলে কেউ কি চায় সে যাকে পছন্দ করে না তার সাথে বিয়ে হোক, পুরো জীবনটা নষ্ট করে ফেলুক? তার বাবা হতাশ হয়ে বসে পড়ে। গু যিশু তখন বলে তার পছন্দের একজন আছে, এ বিয়ে করলে সে কষ্ট পাবে। আমি জানি তোমার আমার জন্য চিন্তা হচ্ছে, তুমি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো যাতে করে আমাকে ইস্ট ক্যাপিটালে না যেতে হয়, তার জন্য তাড়াহুড়া করে বিয়ে ঠিক করেছো। তুমি এখন বিয়েটা ক্যান্সেল করে দাও। তার বাবা বলে বিয়েটা অফিসিয়ালি ভাবে লেখা হয়ে গিয়েছে, এটা করা সম্ভব না। তখনই অন্য একজন সার্ভেন্ট এসে বলে রাজার দূত এসে গেছে, তাড়াতাড়ি হল রুমে চলুন, ম্যাডাম আপনাকে ডাকছে। এদিকে রাজার দূতকে ম্যাডাম গু বলে তাদের ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। তিনি অনেক বেশি রেগে যায়। তিনি বলেন আপনারা কি মহারাজের আদেশ অমান্য করবেন? আপনারা রাজকন্যার সাথে বিয়ে ভেঙে দিচ্ছেন। আমার মনে হয় আপনারা খুব দ্রুতই বিয়েটা ঠিক করেছেন। আপনারা যদি আমার সাথে মিথ্যা বলেন তাহলে রাজাকে প্রতারণা করার অপরাধে আপনাদের পুরো ফ্যামিলির শাস্তি হতে পারে। ম্যাডাম গু তখন বলে আমরা সবসময় রাজার প্রতি লয়াল। তখন মাস্টার গু এসে একই কথা বলে। সে বলে আমাদের ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি চাই আপনি আমাদের ছেলের বিয়েতে অ্যাটেন্ড করুন। মিস্টার গু আসে আর বলে তাকে আটকে রাখো যতক্ষণ না বিয়ে হচ্ছে। এরপর লিউ ম্যানশন দেখানো হয়। ইউরো অপেক্ষা করছিল সিটির রিপ্লাই এসেছে কিনা এর জন্য। মেড বলে সে বলেছে তুমি কি পাগল? ইউরো অনেক বেশি কষ্ট পায়। সে বলে সে আমাকে হেল্প করবে না। সে তখন বলে আমি এমন একজন প্লেবয়কে বিয়ে করছি যার আমার প্রতি কোনো সহানুভূতি নেই। গু ফ্যামিলি যদি নরক হয় তাহলে আমি সেখানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব আমার মায়ের জন্য। পরের দিন ইউরোকে গু ম্যানশনে বিয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে একজনকে দেখানো হয় সে খুব দ্রুতই ঘোড়া ছুটিয়ে আসছিল। এদিকে গু ম্যানশন দেখানো ইউরোকে নিয়ে এসেছিল, তাকে নামতে বলা হয় কিন্তু সে নামে না। এটা দেখে সকলে গসিপ করতে থাকে। ইউরোর মা বলে আমার মনে হয় সে এই বিয়েটা করতে চায় না, তাই তাকে জোর করবেন না। ইউরোর বাবা তখন একটা ধমক দেয়। এটা দেখে ইউরো অনেক কষ্ট পায় আর সে বের হয়ে আসে। ভিতরে এসে ওয়েট করতে থাকে কিন্তু গু যিশু এখনো আসেনি। তখন রাজার দূত বলে সে কেন এখনো আসছে না? আমি গিয়ে দেখছি সে কেন আসছে না। মাস্টার গু তাকে বাধা দিতে চায়। সে রেগে বলে আমাকে বিষয়টা দেখতে হবে, তোমরা তাকে কি জোর করে বিয়ে দিচ্ছ নাকি বিয়েটাই ফেক? মাস্টার গু এর গার্ড দ্রুত এসে গু যিশুকে ওয়েডিং ড্রেস পরাতে চায় কিন্তু সে পড়তে চায় না। সে কিছুতে বিয়ে করবে না। সে বলে আমি যেহেতু বিয়ে করব না তাই আমি এই ড্রেসটা পরবো না। গার্ড
আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে চায় না। রাজার দূত রুমের সামনে চলে আসে। সে মাস্টার গু এর সাথে অনেক রাগারাগি করছিল। সে বলে, তোমরা যদি রাজার সাথে প্রতারণা করো তাহলে তোমাদের সকল সম্পত্তি ও ফ্যামিলি সবকিছু বয়জাপ্ত করা হবে এবং সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখনই গু যিশু বের হয়ে আসে। সে বলে, কে বলেছে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আর ওয়েডিংটাই ফেক। এরপর সে বিয়ের স্থানে আসে। দুজনের অনেক সুন্দর করে বিয়ে হয়ে যায়। আর এর মাধ্যমে এই পার্টটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের পার্টটি দেখতে চাও কিনা তা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও বানাতে, তাই প্লিজ তোমরা কমেন্টে বলবে ড্রামাটি তোমাদের কেমন লেগেছে।